বিপুল জনাদেশ নিয়ে বাংলার মসনদে বিজেপি এবং বিজেপি সরকার গঠন নিয়ে এখন কৌতূহল এবং জল্পনা চরমে। খুব স্বাভাবিক। কে হবেন নতুন মুখ্যমন্ত্রী, কারা থাকবেন এই মন্ত্রিসভায়, আপাতত আমাদের শনিবার 25শে বৈশাখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন নতুন মন্ত্রিসভা গঠন, মন্ত্রীদের এবং মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। কি হতে পারে, কে হতে পারেন নতুন মুখ্যমন্ত্রী, কারা নতুন মুখ আসতে পারেন, অভিজ্ঞ কিছু মুখ নতুন আসবেন কিনা, আমরা একটু কথা বলি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। প্রথম প্রশ্ন এবং প্রথম জল্পনা স্বাভাবিক, আমাদের দর্শকদেরও কৌতূহল। আমরা চেষ্টা করবো একটু দর্শকদের কৌতূহলও যদি কিছুটা নিরসন করা যায় তোমার সঙ্গে কথা বলে। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী চেয়ারে কে বসতে চলেছেন। খুব স্বাভাবিক, জনপ্রিয় কিছু ধারণা থাকে, জনপ্রিয় কিছু নামও থাকে, কিন্তু আমরা দেখেছি অতীতে বিজেপি শাসিত সরকার গঠনের পর যে কোনো রাজ্যে, মধ্যপ্রদেশ বলো, রাজস্থান বলো, সেখানে এমন কোনো আনকরা মুখকে নিয়ে আসা হয়েছে যাদের সম্পর্কে সে অর্থে ধারণাই ছিল না যে উনি মুখ্যমন্ত্রী হতে পারেন বা কিছু। তো বাংলার ক্ষেত্রেও তো নানান রকম জল্পনা আছে, সেরকম সম্ভাবনা হতে পারে বা কি হতে পারে বলো, মুখ্যমন্ত্রীর নাম হিসেবে কারা থাকতে পারেন দৌড়ে? দেখো, মোটামুটিভাবে সব রাজ্যেই, সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, প্রেডিক্টেবল কিছু ফেস থাকে। তুমি যে আনপ্রেডিক্টেবিলিটির কথা বললে, যে মধ্যপ্রদেশে ডক্টর মোহনলাল যাদব বা ভজনলাল শর্মা রাজস্থানে, এগুলো কি হলো বলতো? যে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু টানা অত বছর একজন মুখ্যমন্ত্রী থাকার পরে একটা মুখেরও ফ্যাটিক তৈরি হয়, একই মুখ। তো সেই কারণে বিজেপিও মনে করে যে সেইখানে মুখ বদল করা দরকার ছিল। আবার রাজস্থানেও তাই, বসুন্ধরা রাজে বা বাকিদের যে মুখ, সেই মুখেরও দ্বিতীয় কথা হচ্ছে তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের অভিযোগ ছিল, যে সেই সময় সেই পরিস্থিতিতে একটা ফ্রেশ মুখকে নিয়ে আসা হয়। তুমি হরিয়ানা দেখো, তুমি উত্তরাখণ্ড দেখো, যে প্যান স্টেট, গোটা রাজ্য জুড়ে একজন গ্রহণযোগ্য নেতা না থাকার কারণেই পার্টি এরকম ভাবে একজনকে নিয়ে এসেছে। কিন্তু যখন প্যান স্টেট, যখন তামাম রাজ্যে একজন জনপ্রিয় নেতা যিনি অন্যদেরকে ছাপিয়ে যান, হয় কি পদাধিকার বলে, অনেক সময় হয় যে একটা, মানে আমরা যেটা বলি ফার্স্ট অ্যামং ইকুয়ালস, ঠিক আছে, পদাধিকার বলে সবাই হয়তো সমান, কিন্তু একজন অন্য তাদের মধ্যে থেকে একটু এগিয়ে থাকে, ঠিক আছে। তুমি দেখবে যে সংবাদ মাধ্যমেও যেটা হয়, পদাধিকারে ধরো 10 জন স্পেশাল করেসপন্ডেন্ট আছে, তাদের র্যাঙ্ক এক, পদ এক, কিন্তু একজন তাদের মধ্যে মোর ডিজার্ভিং। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ভোটের পর পদাধিকার বলে মোটামুটি ভাবে একটা সমতুল জায়গায়, কারণ বিরোধী দলনেতারও একটা যেমন মর্যাদা আছে, রাজ্য সভাপতি পদেরও মর্যাদা আছে, এরকম মানে একটা, বা ধরো কেন্দ্রীয় মন্ত্রী যিনি, তারও একটা মর্যাদা আছে, পদাধিকার বলে এরা সমান একটা জায়গায় মোটামুটি ভাবে কম বেশি পদাধিকার। কিন্তু জনপ্রিয়তা, প্যান স্টেট গ্রহণযোগ্যতা, প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা তো পরে আসবে। তুমি দেখো যে এই পার্টিতে, বিজেপিতে প্রশাসনিক অভিজ্ঞতা বলতে গেলে কজনের আছে? কারণ এরা তো কোনোদিনও পঞ্চায়েতে, কোনোদিনও পুরসভায়, কোনোদিনও লোকাল কোনো বডিতে, ঠিক আছে, এরা তো কোনোদিনও প্রশাসক হিসেবে ছিলেন না। ইভেন তৃণমূল জমানায় যেভাবে ক্লাবগুলো রাজনীতির অংশ হয়ে গেছিল দুর্গাপুজোর চাঁদা পেতে পেতে, তো সেখানে ক্লাবের পরিচালনার দায়িত্বেও কোনো বিজেপি নেতা সচরাচর ছিলেন না। পাড়ার ক্লাবগুলো কাদের দ্বারা পরিচালিত? তৃণমূলের পৃষ্ঠপোষকতায় কেউ একজন, বা সরাসরি তৃণমূলের যিনি নেতা, তিনি পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট, বা তিনি পাড়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি। তো ফলে পাড়ার ক্লাব পরিচালনার ক্ষমতাও, মানে ক্ষমতা না, ক্ষমতা হয়তো আছে, কিন্তু সুযোগ অনেকে পাননি, ঠিক আছে। যেটা যে অভিজ্ঞতাটুকুনি মোটামুটি ভাবে অনেকের আছে, সেটা হচ্ছে যে ধরো সংগঠনের অভিজ্ঞতা আছে। সুকান্ত মজুমদার কিছুদিনের জন্য মন্ত্রী হয়েছেন, এখন মন্ত্রী আছেন, তার একটা এতদিন, তবুও প্রতিমন্ত্রী। আমি দিল্লিতে এতদিন সাংবাদিকতা করে জানি যে প্রতিমন্ত্রীর টেবিলে কিছুই পৌঁছয় না। একটা সময় শিশির অধিকারী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হন এবং বাকি যখন 6 জন তোমার প্রতিমন্ত্রী হন, ফাইল যেত না,
গ্রামোন্নয়ন মন্ত্রকে কৃষি ভবনে তার দপ্তরে ফাইল যেত। চটুল কথা ছিল হাফম্যান্ট মন্ত্রী। বা ধরো তুমি সৌগত রায় প্রতিমন্ত্রী হিসেবে কটা ফাইল পেয়েছিলেন? তুমি বলো যে দীনেশ ত্রিবেদী প্রতিমন্ত্রী হিসেবে কটা ফাইল তার কাছে গেছিল? সিএম জাটুয়া তার কাছে কটা ফাইল যেত? কোনো ফাইলই যেত না। তো প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমানায় প্রতিমন্ত্রীদের কাছে কটা ফাইল গিয়েছে? তার ফলে যে আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু আমি বলছি এটা বাস্তব। কিন্তু তবুও যে স্টেটক্রাফট কিভাবে চলে সেইটুকুনি অভিজ্ঞতা এই 1.5-2 বছরের সময়ের মধ্যে কিছুটা সুকান্ত মজুমদারের হয়েছে, একটা সময় নিশীথ প্রামাণিক কিছুটা মন্ত্রিসভায়, তিনি আবার অমিত শাহর ডেপুটি ছিলেন, তার ফলে তারও একটা কিছু অভিজ্ঞতা হয়েছে। এরকম বিক্ষিপ্ত মানুষের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু পূর্ণ প্রশাসনিক অভিজ্ঞতা কজনের রয়েছে? তাই আমি যেটা বলছি যে এ তো আমি কারো নাম করবো না, আজ এখন না খুব একটা সহজ মেডিজি টাইপের হয়ে গেছে যে ফট করে নাম বলতে হবে, নাম না বলে অনেক কিছু তো বোঝা যায়। হ্যাঁ, তোমার কথায় অনেক কিছু, যেমন আমি তো বুঝতে পারছি, দর্শকরাও হয়তো বুঝতে পারছে। তুমি দেখো, আমি যেটা বলছি যে বিজেপি পার্টি তো বিজেপি পার্টিই চালায়, ঠিক আছে? এখন যে ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাম, আমি আসছি সেই প্রসঙ্গে, এগুলো তো ইন্টেলিজেন্ট গেসিং। এবার অনেক সময় হয় যে ইন্টেলিজেন্ট গেসিং করে কিছু কিছু মেলে, সেগুলোকে তুমি খবর বলতে পারো না। ঠিক, তৃণমূল একটি আঞ্চলিক দল, ডিএমকে একটি আঞ্চলিক দল, সমাজবাদী পার্টি একটি আঞ্চলিক দল, মায়াবতী যতদিন মানে তার রাজ্যপাট ঠিকঠাক ছিল, মায়াবতী আঞ্চলিক দল, বা আম আদমি পার্টি, গণতন্ত্র পরের কথা, আলটিমেটলি অরবিন্দ কেজরিওয়ালকে গণেশ প্রদক্ষিণ করে একটি আঞ্চলিক দল। এইসব আঞ্চলিক দলের নেতা নির্বাচন, কে মুখ্যমন্ত্রী হবেন, এটা তো আর বলার দরকার পড়ে না। কিন্তু কংগ্রেস বা বিজেপির যে রাজনৈতিক ঘরানা, সেখানে হয় কি যে প্রেডিক্টেবল যে ফেস হয়, যিনি প্যান স্টেট গ্রহণযোগ্য, যার একটি প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, ঠিক আছে, যিনি লড়াই করেছেন, মানুষ যাকে তাকে ওইখানে পরিবর্তনের মুখ বলে ধরে নিয়েছেন, ঠিক আছে, প্রতি জেলায় যার একটা সাংগঠনিক মোটামুটি ভাবে আছে একটা কিছু, তো বা কোনো একটি জেলা, আমি তো প্রতি জেলায় ছেড়ে দিলাম, একটি জেলার সমস্ত আসন জিতিয়ে আনার মতো ক্ষমতাই বা কজনের আছে? তো এইরকম যিনি আছেন, বিজেপি কি হয় যে বা কংগ্রেসের কি হয়, পরিষদীয় দলের বৈঠক হয়, এবং যে নামটা তুমি জানো সেই নামটাকেই ওই পরিষদীয় দলের বৈঠকে র্যাটিফাই করা হয়। কেউ একজন প্রস্তাব করেন, ঠিক আছে, ধরো আজকে যদি বিজেপিতে এখানে কি হবে, যখন কেন্দ্রীয় পর্যবেক্ষক আসবেন, অমিত শাহ আসবেন, নিশ্চয়ই তার সঙ্গে একাধিক আরো লোক থাকবেন। তাছাড়া তো কেন্দ্রের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তিনি অলরেডি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক। তো এদের মধ্যে এরা থাকবেন, কিন্তু রাজ্যেরই কোনো নেতা, সংগঠনের নেতা হতে পারেন, তিনি নাম প্রস্তাব করবেন। এখানে হতে পারেন যে শ্রমিক ভট্টাচার্য প্রস্তাব করলেন, বা অন্য কেউ সুকান্তকে দিয়ে প্রস্তাব করলেন, বা কাউকে প্রস্তাব করবেন। তারপরে সর্বসম্মতিতে, এবং সেখানে যদি অমিত শাহ উপস্থিতিতে একটি নাম প্রস্তাব হয়, তাহলে তো সামনে পরিষদীয় দল যারা থাকছেন তারপরে সেই নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। এটাই রীতি, বরাবরই এটাই রীতি। আমি এর আগে দেখেছি যে ধরো তোমার মহারাষ্ট্রে যখন বিলাসরাও দেশমুখকে যখন সরানো হয়, সরিয়ে যখন অশোক চৌহানকে বসানো হয়, তো অশোক চৌহানকে সরিয়ে যখন পৃথ্বীরাজ চৌহানকে বসানো হয়, পৃথ্বীরাজ চৌহান ছিলেন পিএমওর এমওএস, মিনিস্টার অফ স্টেট, পিএমও। তো দিল্লি থেকে সোনিয়া গান্ধী দুজনকে পর্যবেক্ষক করে পাঠান, প্রণব মুখোপাধ্যায় এবং একে অ্যান্টনি। তারা কিন্তু নামটা নিয়েই গেছিলেন, পকেটে করে নামটা নিয়েই গেছিলেন। কিন্তু সন্ধেবেলা যখন বিমান পৌঁছয় বম্বেতে, তারা মহারাষ্ট্রে বসে পরিষদীয় দলের বৈঠক করেন। পরিষদীয় দলের বৈঠকে ওই নামটা ফেলেই তারা জল মাপেন। আমার মনে আছে ওই বৈঠকের মধ্যেই আমি প্রণব মুখোপাধ্যায়কে একবার ফোন করে বসেছিলাম, উনি একটুখানি অসন্তুষ্টই হয়েছিলেন। তারপরে আবার উনি ভুলক্রমে আমাকে রিং ব্যাক করে ফেলেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তাহলে পৃথ্বীরাজ চৌহানই তো? বলছে হ্যাঁ, রাখো ফোনটা। কিন্তু ওই পৃথ্বীরাজ চৌহানের নামটা পকেটে করে নিয়ে গেছিলেন, হাইকমান্ড থেকেই নিয়ে গেছিলেন, এবং ওখানে র্যাটিফাই করিয়ে নেন আনুষ্ঠানিকভাবে। ওখানে কিন্তু ঘোষণা হয়নি। উনি ফিরে আসেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাত 3টের সময়, প্রদ্যুৎ গুহ সাক্ষী, প্রণববাবুর এপিএস ছিলেন সেই সময়, এখনো প্রদ্যুৎ গুহ
কেউ জিজ্ঞাসা করলে উনি বলে দেবেন। প্রদ্যুৎ গুহ সাক্ষী, রাত 3:30-র সময় প্রদ্যুৎ গুহ আমাকে ফোন করেন যে আমি কোথায় আছি এখন, বলো তো। আমি বললাম কোথায়, বলো 10 নম্বর জনপথে। রাত 3:30 সোনিয়া গান্ধী অপেক্ষা করছিলেন, তাকে বলা হয়। তার কারণ হচ্ছে রাত 3:30 এটা হয় এই কারণেই, পরের দিন সকালবেলা 9টার সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংহর বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। সুতরাং ওই 9টার আগে পৃথ্বীরাজ চৌহানকে MOS পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ছিল। তো ইস্তফা দেবেন, তারপরে মনমোহন সিং চলে যাবেন। তো সোনিয়া গান্ধীর অনুমতি ফাইনাল যে হ্যাঁ পরিষদীয় দলের মিটিং এটা র্যাটিফাই হয়েছে এবং এই হয়েছে। হওয়ার পরে ভোরবেলা 6:30 7টার সময় পৃথ্বীরাজ চৌহান রিজাইন করেন এবং 9টার সময় মনমোহন সিং বিদেশ সফরে চলে যান। মানে এই আনুষ্ঠানিকতাগুলো এভাবেই হয়। এইটা কোনো আঞ্চলিক পার্টির ক্ষেত্রে বোঝা যায় না। এটা কোনো, তুমি বলো না আজকে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, এটা নিয়ে তো এখনো আচ্ছা কি হয়ে যেতে পারেন, স্বপন দাশগুপ্ত ভাসছে জল্পনায়, স্বপন দাশগুপ্তকে করে ফেলতে পারেন, চৌরঙ্গি থেকে জিতেছেন মানে বলছে লোকজন। কিন্তু এইটুকুনি খেয়াল করছেন না যে অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হবেন, বাঙালি হবেন। এই পর্যন্ত স্বপন দাশগুপ্ত ঠিক আছে, কিন্তু বলছেন বাংলা মিডিয়ামে পড়া। স্বপন দাশগুপ্ত স্কুলিং হচ্ছে লামার্সে, তবুও অশোক লাহিড়ির স্কুল হচ্ছে হিন্দু স্কুল। দেখো উচ্চশিক্ষায় স্বপন দাশগুপ্ত ফের সেন্ট স্টিফেন্স, তারপরে বিদেশে পড়াশোনা করে, সেটা অন্য কথা। উচ্চশিক্ষাটা তুমি ইংরেজি মিডিয়ামে পড়তেই পারো, কিন্তু বাংলা মিডিয়াম মানে হচ্ছে তোমার স্কুল মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোথায় পড়েছে। সেদিক থেকে তবু অশোক লাহিড়ি হিন্দু স্কুলে পড়েছেন, তারপর প্রেসিডেন্সিতে পড়েছেন। তো ফলে স্বপন দাশগুপ্ত নিয়ে অহেতুক আলোচনা হচ্ছে। এটা তো নির্বাচনের আগেই, ভোটের আগেই অমিত শাহ ক্লিয়ার করেছেন। তারপরে দেখো মানে আমি বললাম না, আমি ইচ্ছা করেই আজকে নাম বলবো না। তুমি নাম বলছো না, কিন্তু আমার আশা করা যায় দর্শকরা নাম বলবে না। আমি নাম বলবো না, তোমার একটা অবসেশন আছে ওই আসনটা নিয়ে। তুমি আজকে আসনটাও বলছো না, আমি আসনও বলছি না। তুমি আসনও বলছো না, নামও বলছো না। কেন বলবো? দর্শকরা বুঝে নিন, দর্শকরাও জানেন, দর্শকরা জানেন না যে পশ্চিমবঙ্গের এই ভোটে কে সবচেয়ে পরিশ্রম করেছেন, তাকে সবচেয়ে বেশি দেখা গেছে বাঙালি নেতাদের মধ্যে। ঠিক আছে, কে তার নিজের জায়গাটা বাদ দিয়ে ঝুঁকি নিয়েছেন, কে সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেরিয়েছেন। ঠিক আছে, কার রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা সবার থেকে বেশি। তো এইটা তো আমি পরপর দুবার নজির করেছে, তো ফলে এগুলো তো আবার তুমি এবার বেশি বলে ফেলছো। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এটা নিয়ে রহস্যই নেই। তো যেটা নিয়ে রহস্য নেই আমি হয়তো কথা বলবো। তুমি বলো মন্ত্রিসভার। হ্যাঁ, আমি মন্ত্রিসভার বিষয়ে আসবো। তার আগে আমি তোমায় বলি যে বিজেপি শাসিত স্টেটগুলোতে কোথাও আমরা দেখি যে একটা উপমুখ্যমন্ত্রী কালচার আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে তো এটা ছিল, মানে মমতা মন্ত্রিসভায় তো এটা ছিল না বা প্রশ্নও নেই। এরকম কিছু হতে পারে কোথাও গিয়ে একটা ভারসাম্য রক্ষার জন্য কোনো ক্ষেত্রে, বা প্রয়োজন পড়লে একটা ভারসাম্য রক্ষা, তার জন্য উপমুখ্যমন্ত্রী এই রাজ্যে। দেখো উপমুখ্যমন্ত্রী কখন করা হয়? উপমুখ্যমন্ত্রী তখনই করা হয় যখন হচ্ছে এই যে বললাম ফার্স্ট এবং ইকুয়ালস, যখন অনেকেই ওই পদের জন্য প্রত্যাশা নিয়ে থাকেন এবং যাকে ডেপুটি চিফ মিনিস্টার করা হচ্ছে তারও একটা ওজন আছে। নিঃসন্দেহে তারও একটা ওজন আছে। ঠিক আছে, তার তেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা তার একটা গ্রহণযোগ্যতাও আছে। তোমার মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ জমানায় পাবলিক অ্যাকসেপ্টেন্স সেই জায়গাটাই গুরুত্ব পায়। তুমি কতটা পপুলার, তোমার কতটা পলিটিক্যাল গ্রিপ আছে, ঠিক আছে, তুমি কত দড় প্রশাসক, সেটা দিয়ে তুমি ভালো দপ্তর পাবে। কিন্তু কথাটা হচ্ছে ডেপুটি চিফ মিনিস্টারের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার আছে, আর ধরো হরিয়ানা কি দরকার পড়েছে? না, প্রয়োজন পড়েনি ওখানে, কারণ কোনো অত বড় বড় মুখই নেই। একটি বড় মুখ থাকলে এবং তার গ্রহণযোগ্যতা যদি সর্বস্তরে হয়, দলে হোক, তাহলে দরকার নেই, তাহলে আর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে একজন ডেপুটিকে করা মানেই, তুমি বলো বাজপেয়ী আডবাণী জমানায় লালকৃষ্ণ আডবাণীকে উপপ্রধানমন্ত্রী করা হয়েছিল। ঠিক আছে, করা পরেই অটল বিহারী বাজপেয়ী দলের বা গভর্নমেন্টের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র। অটল বিহারী বাজপেয়ী তো একটা পাওয়ার সেন্টার হয়ে উঠেছিলেন। এই ডুয়াল পাওয়ার সেন্টার মানেই মতান্তর। এবং অটল বিহারী বাজপেয়ী জমানাতেই আমি দেখেছি শেষ দিকটাতে লালকৃষ্ণ আডবাণী এবং তার পরামর্শদাতারা এতটাই অসহিষ্ণু হয়ে পড়লেন, ঠিক আছে,
ওই বিকাশ পুরুষ লৌহ পুরুষের বিতর্ক শুরু হয়ে গেল। ঠিক, বাজপেয়ীজি বিরক্ত হয়েছিলেন এবং বিরক্ত হয়ে একদিন রাত্রিবেলা একটা প্রধানমন্ত্রী বাসভবনে একটি অনুষ্ঠানে বলেছিলেন, अब तो লালকৃষ্ণ আডবাণী জি কে নেতৃত্ব মে বিজয় কি ওর প্রস্থান। এটা তো প্রচন্ড রকমের একটা মানে একটা শ্লেষ, একটা তির্যক ব্যাপার। তাহলে এটা একটা তো রেশারেশির জায়গা বেরিয়ে এসেছিল। আমার মনে আছে তখন আমি অনেক একটা জুনিয়র সাংবাদিক, এবং সেই খবর অনেক কাগজ পেয়েছিল, অনেক কাগজ মিস করেছিল। আর রাত্রিবেলার অনুষ্ঠান, সেই সময় ইকোনমিক টাইমসের যে পলিটিক্যাল পেজ 2 আর পেজ 3 খুব পপুলার ছিল সাংবাদিকদের মধ্যে, মানুষের মধ্যেও নিশ্চয়ই ছিল, এবং ওইখানে বড় করে বেরিয়েছিল। টাইমস অফ ইন্ডিয়াও মোস্ট প্রবাবলি বেরিয়েছিল, বাংলা কাগজগুলো তো কম বেশি বেরিয়েছিল, যে ওটা কত বড় ঘটনা। এবং শার্প একটা তখন একটা কে আডবাণীজির লোক, কে বাজপেয়ীজির লোক হয়ে গেছিল। এবং কারণ হচ্ছে বাজপেয়ীজি এবং আডবাণীজি তো একই সঙ্গে বড় হয়েছেন, ঠিক আছে, কিন্তু বাজপেয়ীজি অনেক বেশি গ্রহণযোগ্যতা তুমি দেখেছো, মানে তার একটা সর্বব্যাপী তার একটা অ্যাকসেপ্টেন্স ছিল, সর্বব্যাপী। লালকৃষ্ণ আডবাণী ছিল অনেক বেশি হার্ডলাইনার, তো সেই অ্যাকসেপ্টেন্সটা তার জায়গায়, তার পাশে বসাটাতে অনেকেই যে সোকল সেকুলার লিডার তারা কিন্তু কমফোর্ট ফিল করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে লালকৃষ্ণ আডবাণীর কাছে যেতেন, কিন্তু কমফোর্ট ফিল করতেন বাজপেয়ীর সাথে। অনেক সফট, অনেক স্টেটসম্যান লাইক একটা একজন ব্যক্তি, তার বিপুল গ্রহণযোগ্যতা সব পার্টির মধ্যে, ঠিক আছে। কিন্তু ওইখানে একটা গোষ্ঠী হয়ে গেল, প্রমোদ মহাজন, এরা হচ্ছে যে আরো কিছু নেতা, বিজয় গোয়েল, এরা সব হচ্ছে যে সব বাজপেয়ীজির সঙ্গে, লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, আবার লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে আবার একটি গ্রুপ, তার মধ্যে অরুণ জেটলি ছিলেন, সুষমা স্বরাজ ছিলেন, অনন্ত কুমার ছিলেন, এদের একটা লবি ছিল, তো গোষ্ঠী হয়ে গেছিল। উমা ভারতী ছিলেন। তো এইখানে ডেপুটি চিফ মিনিস্টার করা মানে পশ্চিমবঙ্গে 15 বছরের পরিবর্তন হওয়ার পর আজকে কোনো ডেপুটি চিফ মিনিস্টার করা মানেই যে প্রথম মুহূর্ত থেকেই ডুয়াল পাওয়ার সেন্টারের রাস্তা খুলে দেওয়া। এবং এটা তো কোনো আঞ্চলিক দল নয়, তুমি দেখছো বিজেপি দু স্টেটে পড়াবার মুখ্যমন্ত্রী চেঞ্জ করে দেয়, গুজরাটে এন্টার ক্যাবিনেট প্রায় চেঞ্জ করে দিল। তো ফলে কেউ যদি পারফর্ম না করতে পারেন তাকে তো পরিবর্তন করার সুযোগ থাকে, কিন্তু প্রথম দিন থেকে যদি একটা ডুয়াল পাওয়ার সেন্টার, একটা রেশারেশির প্রেক্ষাপট, একটা এর টিম, একটা বিট টিম, এরকম যদি হয়ে যায়, আমার ব্যক্তিগত ধারণা সেটা কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রীর খুব একটা প্রয়োজনীয়তা বা কিছু এই মতো। তবে তোমার একটা জিনিস হলো যে আমি উপমুখ্যমন্ত্রীর প্রশ্নটা থেকে মুখ্যমন্ত্রী পদের নামটা আরো পরিষ্কার হয়ে গেল। আমি পরের প্রশ্নে আসি। আমি কিন্তু নাম বলবো না, তুমি নাম বলনি, কিন্তু কোথাও গিয়ে তার উত্তর পেয়ে গেলাম। কোথাও একটা সম্রাট, আমাদের তো অন্যদের থেকে একটু ডিফারেন্স নিয়ে চলতেই হবে, নাহলে লোকে বল দেখবেন কেন। আমি পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে দেখো অর্থ দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। 5 বছর অর্থমন্ত্রী ছিলেন না, মানে সব সময়ের জন্য একজন অর্থমন্ত্রী দরকার একটা স্টেটের জন্য। এটাকে আমি বলি ঔদ্ধত্য, এটাকে আমি বলি যে বাংলার মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নাও। ঋণের ভারে জর্জরিত একটি রাজ্য, সেখানে একজন ফুল টাইম অর্থমন্ত্রী বাড়ি থেকে তিনি অর্থ দপ্তর চালিয়েছেন ভার্চুয়ালি। কারণ চন্দ্রিমা ভট্টাচার্যের কি অর্থ দপ্তরের নিয়ে কি তার কি জ্ঞান এবং গভীরতা আছে, সেটা নিয়ে তার মন্ত্রিসভার সতীর্থদের মধ্যেই সন্দেহ ছিল। আমি তো অনেক পরের কথা, আমি চন্দ্রিমাদি মানুষ হিসেবের কথা বলছি না, কিন্তু আমি বলছি যে ব্যক্তি নয়, কিন্তু সেই ব্যক্তির যে মেধা, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মেধার গুরুত্ব দেননি। তিনি ভাবলেন যে অমিত মিত্রই বোধহয় সেরা মুখ্যমন্ত্রী হতে পারেন, অর্থমন্ত্রী হতে পারেন, তাকেই রেখে দিলেন। এবং সেই মানুষটি বড় ব্যাপার করে নাম্বার ফাজিং করে চালিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের জিডিপি গ্রোথ হই করে বাড়ছে। ভার্চুয়ালি চললো, মানুষ একটা এক্সট্রা চিমনি দেখতে পাচ্ছে না, ঠিকই। কর্মসংস্থান মানে সুইগি জোম্যাটোতে ডেলিভারি বয়, এবং হচ্ছে যে বিনিয়োগ মানে হচ্ছে যে কিছু লজিস্টিক হাব করা, যেখানে ওই যে ডেলিভারির জিনিসগুলো এসে জমা হবে। কি করেছেন তুমি বলো তো? অর্থমন্ত্রী কে হবেন এই প্রশ্নটা ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন, এইটা তুমি ভালো করেছো। এবং আমি যেটা দেখতে পাচ্ছি অনেকে আজকে সকাল থেকে যে সমাজ মাধ্যমে নানা রকম যে
আলোচনা দেখতে পাচ্ছি, সেখানে যদি আজকে অশোক লাহিড়ী থাকতেন এবং এই বিধানসভায় ভোটে লড়তেন, তাহলে একটা অবভিয়াস চয়েস অন্তত আলোচনায় আনার জন্য একটা নাম হতে পারতো। কিন্তু আমরা দেখেছি বিজেপি ওয়াজ প্রেটি কনফিডেন্ট যে বিজেপি সরকার করতে চাচ্ছে। এই কনফিডেন্স থাকা সত্ত্বেও অশোক লাহিড়ীকে নীতি আয়োগে পাঠিয়ে দেওয়া হয়েছে, সসম্মানে পাঠানো হয়েছে। তারপরে প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেছে, তুমি দেখেছো সেই ছবি। তো ফলে ওই একটা হলো না। স্বপন দাশগুপ্ত অনেক বেশি একাডেমিক, তার পড়াশুনো, তার প্রজ্ঞা, তিনিও নাম্বারে খারাপ নয়, তিনিও নাম্বারে ভালো, নাম্বারস ঠিক আছে, ইম্পর্টেন্ট না, ভালো, কিন্তু আমার অনেক বেশি তাত্ত্বিক একাডেমিক বলে মনে হয়। তো ফলে স্বপন দাশগুপ্তকে বিজেপি অর্থ দপ্তর দেবে কিনা বা নতুন কাউকে নিয়ে বা শিক্ষা দপ্তরের দায়িত্ব দেবে কিনা সেটা একটা দেখতে হবে। তার কারণ হচ্ছে যে বাংলায় শিক্ষা ব্যবস্থার যে মানে বেহাল অবস্থা, তো এবং মানুষেরও একটা, মানুষও বিরক্ত হয়ে গেছে। মানুষ মনে করে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা পুরো ভেঙে গেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো ইউনিভার্সিটি করেছেন, মেডিকেল কলেজ করেছেন, কিন্তু তুমি বলো যে বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ধারণা কি? তো ধারণাগত একটা পরিবর্তন দরকার, এবং সেখানে সরকারি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন সুযোগ সুবিধা তৈরি হওয়া দরকার। যেরকম মাশরুমিং হয়েছে, যেরকম ভাবে বেসরকারি শিক্ষার নামে শুধুমাত্র টাকা তোলার একটা বন্দোবস্ত হয়েছে, পশ্চিমবঙ্গে যে মানে এমন এমন লোকজন যারা মেডিকেল কলেজ, যারা ইঞ্জিনিয়ারিং কলেজ খুলেছেন, ঠিক আছে, তাদের যারা প্রোপ্রাইটার, যারা উদ্যোগ নিয়েছেন, তাদের মেধা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু অর্থের জোরে ইনস্টিটিউট খুলে বলেছেন, সেখানে প্রপার বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাটাও একটা চ্যালেঞ্জ, এবং সেটার জন্য একটা বড় ভাবনার জায়গা থাকা দরকার। বড় ভাবতে হবে। তার সাথে যিনি শিক্ষামন্ত্রী হবেন তাকে সেটা বড় করে ভাবতে হবে। ধরো আজ একটা ওপি জিন্দাল ইউনিভার্সিটি হয়েছে, সেই দক্ষতা মেধা থাকতে হবে। আজকে হরিয়ানা একটা ওপি জিন্দাল ইউনিভার্সিটি হয়েছে, তো ওখানে এরকম তো একটা এই ভাবনাটা তো ভাবার, এরকম উদ্যোগপতিকে নিয়ে আসার, যিনি একটা ওরকম পশ্চিমবঙ্গে একটা ওরকম ইউনিভার্সিটি করবেন যেটা একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি হবে, দো ইট ইজ আ প্রাইভেট ইনস্টিটিউশন। হ্যাঁ, তাহলেও কোথাও একটা আজকে কলকাতা থেকে ছেলেমেয়েরা ওপি জিন্দালে পড়তে যান। এরকম তো একটা, এই ভাবনাটা ভাবার মতো তো একজনকে কাউকে আনা দরকার। আর তুমি সকল অর্থ দপ্তর বললেন, হতেই পারে যে অর্থ দপ্তরের জন্য কাউকে নিয়ে এলেন। ধরো একটা সময় ভোটের আগে আমিই বলেছিলাম, কারণ আমি তো কোনো হাওয়ায় বলিনি, খবর আলোচনায় ছিল, তাকে আমরা পশ্চিমবঙ্গে বেশ যাতায়াত করতে দেখছিলাম। তিনি হচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। এখন তাকে অর্থ দপ্তরের নিয়ে আসবেন কিনা, বা তাকে পশ্চিমবঙ্গের একটা অ্যাডভাইজারি রোল দিয়ে পাঠিয়ে দেবে কিনা, সেটাও দেখতে হবে। কিন্তু সবসময় মন্ত্রী করতে হবে তার কোনো মানে নেই। অর্থ দপ্তরটা এই মুহূর্তে খুব ক্রুশিয়াল। তার কারণ হচ্ছে যে এই যে চরম অব্যবস্থা 15 বছর ধরে চলেছে, ঠিক আছে, যেখানে শুধু খয়রাতি এবং যে র্যাম্প্যান্ট করাপশনের অভিযোগ একটা ছিল, রাজস্ব নেই, সেখানে তো অন্তত এই যে কেন্দ্রের যে প্রকল্পগুলোর টাকা বন্ধ হয়ে গেছে, সেই টাকাগুলো যে আসবে, এবার তো আসবে, এবার 100 দিনের কাজের টাকা আসুক, গ্রামের রাস্তার টাকা আসুক, গ্রামের স্বাস্থ্যের টাকা আসুক, একটা আসবে। এবং আমি এক্সপেক্টই করতে পারি বা আশা করি যে অন্তত চলতি আর্থিক বছরেই একটা তো বাজেট পেশ করবে। নতুন গভর্নমেন্ট হওয়ার পরেই, এটা হচ্ছে মে মাস, জুন জুলাই মাস নাগাদ একটি বাজেট পেশ করতে হবে, ঠিক আছে, কারণ ভোটার অ্যাকাউন্ট হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভোটার অ্যাকাউন্ট পাশ করিয়ে গেছেন, এবার একটা পূর্ণাঙ্গ বাজেট আনতে হবে। সেই সময় তো একটা প্রজেকশন আসবে, সেই প্রজেকশনেও হয়তো বা তারপরে একটা এক্সপেকটেশন থাকবে যে সেন্টার থেকে কিছু প্যাকেজ হবে কিনা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় প্যাকেজ পেয়েছিলেন ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড হিসেবে, ওই যে জঙ্গলমহল এবং ওই পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য 8,750 কোটি টাকা ইউপিএ গভর্নমেন্ট একটা ফান্ড দিয়েছিল, ঠিক আছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঋণের ভার কমানোর জন্য বারবার কেন্দ্রের কাছে বলেছিলেন, কিন্তু প্রণববাবু অর্থমন্ত্রী ছিলেন, আমি প্রণববাবুকে বলতে দেখেছি এবং নিজের সামনে আমি বসে বলতে দেখেছি যে এটা
কোনো একটি স্টেটকে এরকমভাবে আর্থিক প্যাকেজ দেওয়া সম্ভব নয়, এবং সেই আর্থিক প্যাকেজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পায়নি, পরিষ্কার আমি ওনাকে বলতে শুনেছি। তো কিন্তু সেন্টারের যে লেজিটিমেট ফান্ড ওয়েস্ট বেঙ্গলে পাওয়ার কথা, সেই ফান্ডগুলো আসা শুরু হবে, এবং তারপরে তার একটা প্রুডেন্ট যে ইউজ, সেই প্রুডেন্ট ইউজটা শুরু হবে বলে আমি আশা করতে পারি। তো অর্থ দপ্তর একটা ক্রুশিয়াল দপ্তর হয়ে উঠবে, মানে যিনি দায়িত্ব পান না কেন তার কাছে, এবং সেটা সঞ্জীব সান্যালই সত্যি আসেন কিনা এটা দেখতে হবে। কারণ প্রেজেন্ট যে পশ্চিমবঙ্গের যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, দেখো মানে তার মধ্যে মেধা সম্পন্ন মানুষজন রয়েছেন, কিন্তু অর্থ দপ্তর যেখানে 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 তোমার বললাম না যে ক্লাব পরিচালনেরও সুযোগ পাননি, সেখানে অর্থ দপ্তর পরিচালনের যে সুযোগ, সেটা গুরুদায়িত্ব না। একটা কথা মনে রাখবে সম্রাট, তুমি পরের প্রশ্ন করো তারপরে বলবো, তো আমি খালি বকে যাচ্ছি। না পরের প্রশ্ন বলতে আমি এটাতে আসতে পারি যে দেখো আরেকটা কৌতূহল, এটা একটা মানে জনপ্রিয় একটা ন্যারেটিভ আর কি, যে উত্তরবঙ্গ নিয়ে। উত্তরবঙ্গ বিজেপির একটা স্ট্রং জায়গা, মজবুত ছিল, এবার আরো মজবুত হয়েছে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই এটা তৈরি করেছিলেন, কিন্তু উত্তরবঙ্গ থেকে সে অর্থে প্রতিনিধিত্ব ছিল না। বারবার বলতো বিজেপির একটা ছিল এটা প্রোপাগান্ডা যে উত্তর বঞ্চিত, কোথাও গিয়ে ডিফারেন্ট। উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব কি বাড়তে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতায় উপর একটা অতি নির্ভরশীলতা ছিল। দক্ষিণ কলকাতায় যাদের নেতা তারা মন্ত্রিসভায় তার চোখের সামনে ঘোরাঘুরি করতেন, ঠিক আছে। প্রথম মন্ত্রিসভা অবশ্য প্রথম কিছুদিন অরূপ বিশ্বাস মন্ত্রী হননি, কিন্তু চোখের সামনে যারা ঘোরাঘুরি করতেন অ্যাকচুয়ালি তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সারাদিন ঘুরতেন তার আগে, সরকার গঠনের আগে। ফলে তাদের দিদিমণি আগে দেখতে পেয়েছেন এবং তাদের বাদ দিতে পারেননি, তার ফলে হচ্ছে যে তারা মন্ত্রী শহর কেন্দ্রিক ছিল, একদম সমানুপাতিক। এটা যেমন একটা ঠিক, তেমন আরো একটা বাস্তবতা আছে। সেই বাস্তবতা হচ্ছে যে যেটা আমি বলছি যে প্রথমবার জিতে আসার পরে অনেকেরই তো সেই ক্লাব পরিচালনের দক্ষতাও ছিল না বা অভিজ্ঞতা ছিল না। তার ফলে উনি ওই গৌতম দেব দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী, তো ওরকম তিনি দিয়েছেন। তারপরে কোনো প্রমিনেন্ট ফেস যার উপরে ভরসা করে একটা দপ্তর ছাড়া যায় তাও দিতে পারেননি, ওই প্রতিমন্ত্রী করেছেন। ধরো আজকে মুর্শিদাবাদ থেকে জাকির হোসেনের ক্ষোভ আছে, যে মুর্শিদাবাদ থেকে 20টা বিধায়ক ছিল, সব হাফ প্যান্ট মন্ত্রী ছিল, একটা পূর্ণমন্ত্রী নেই, কেউ পূর্ণমন্ত্রী নেই। এবং জাকির হোসেনের একটা বক্তব্য ছিল যে আমার তো অন্তত এত বড় একটা ব্যবসার প্রতিষ্ঠান চালাচ্ছে, এইটুকুনি তো একটা অভিজ্ঞতা আছে যে একটা মর্যাদা দিয়ে একটা মন্ত্রিত্ব। তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে কাকে দেবো, ওখান থেকে কেউই নেই। নাড়ুগোপালকে তো আর বিধানসভায় দাঁড় করিয়ে জিতিয়ে আর মন্ত্রী করা যায় না, সেটাই, তাই না? তো একটা জিনিস মনে রাখতে হবে, আমি আজকে পুরো থিমেটিক আলোচনাতেই থাকবো, তুমি নাম নিয়ে আমি বলবো না। নাম তো তোমার আমি নামে আসছি না, নাম তো লোকে ফেসবুকে দেখতে পাচ্ছে, পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শঙ্কর ঘোষ, তার কারণ হচ্ছে যে এখান থেকে কলকাতা থেকে যদি তুমি আজকে উত্তরবঙ্গের দিকে তাকাও, বিজেপির যে সব থেকে প্রমিনেন্ট ফেসটি তুমি দেখতে পাবে তিনি হচ্ছেন শঙ্কর ঘোষ। এবং এবার তো জেতার কথা শুধু নয়, শঙ্কর ঘোষ বিধানসভার পারফরমেন্সও ছিল ফেনোমেনাল, একদম নতুন প্রথমবার। হ্যাঁ, এখানে সিপিএম এর স্কুলিং, ঠিক আছে, সংগঠন করা স্কুলিং সিপিএম থেকেই এসছে, জঙ্গি আন্দোলনের স্কুলিংটা ওইখান থেকেই করা। অশোক দাশগুপ্তর হাতে, অশোক ভট্টাচার্য হাতে ধরে তৈরি হওয়া। তো তার ফলে তুমি প্রমিনেন্ট ফেসটি দেখতে পাচ্ছ, তার ফলে তোমার মনে হচ্ছে উত্তরবঙ্গ মানে ফেসবুকের পাতায় পাতায়, ইনস্টাগ্রামে পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে। আদৌ এই দপ্তরটা থাকবে কিনা সেটাও তো একটা থাকতেই পারে, তার কারণ হচ্ছে উত্তরবঙ্গকে তো একটা ফোকাস করতেই হবে। সেটার নামটা তুমি যাই দাও না কেন, কোথাও একটা তুমি নাম যে জামাই পড়াও না কেন, আলটিমেটলি উত্তরবঙ্গকে তোমার দেখতে হবে। কারণ উত্তরবঙ্গ থেকে বিজেপি একটা বিপুল জনসমর্থন পেয়ে আসছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি শূন্য হয়ে গেছে বিরোধী। তাহলে সেইখানে তো তোমার রিপ্রেজেন্টেশন রাখতে হবে, যেটা আমার ধারণা। দেখো নরেন্দ্র মোদী 2014 সালে সরকার গঠনের পরই তিনি বলেছিলেন, উনি বলেছিলেন যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, ঠিক আছে। তার ফলে মন্ত্রিসভার বহর, বিশাল বড় একটা মন্ত্রিসভার বহর হবে বলে আমার মনে হয় না, অন্তত প্রথম দফায় তো হবেই না। কারণ কাকে মন্ত্রী করবেন? 207 জন বিধায়ক, না তার জন্য নয়, অভিজ্ঞতা। আমি বারবার ওই জায়গাটা ফিরে আসছি, অভিজ্ঞতা। প্রথম কথা হচ্ছে যাদের মন্ত্রী করবেন
তাদেরও 3 মাস থেকে 6 মাস বুঝতে সময় লাগবে। প্রণববাবু একটা সময় বলতেন যে আমাকে ফাইল দেখা শিখিয়েছেন নীতিশ সেনগুপ্ত। নীতিশবাবু তখন কোনো একটি দপ্তরের সেক্রেটারি ছিলেন, মোস্ট প্রবাবলি কমার্সের সেক্রেটারি ছিলেন। উনি বলতেন যে আমাকে ফাইলটা দেখা শিখিয়েছে, ফাইলটা তো দেখাটাও শিখতে হবে, তো এটাও একটা প্রসেস। তো ফলে তুমি ভুড়ি ভুড়ি মন্ত্রী করে দিলে, অথচ তারা কি করবেন না করবেন জানেন না, পুরোটাই সচিব নির্ভর হয়ে যাবেন। তো এইটা আমার মনে হচ্ছে যে হবে না। আমার মনে হয় যে মন্ত্রিসভার বহরটা ছোট কম হবে আপাতত, পরে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হতে পারে, এবার তাতে বিজেপি কি যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, এক, যে প্রমিনেন্ট কিছু ফেস, যে ফেসগুলো তুমিও চেনো, আমিও চিনি এবং দর্শকরাও চেনেন, ঠিক আছে, কাকে কোন দপ্তর দেবে সেই স্পেকুলেশনে আমি যাবই না। ধরো অগ্নিমিত্রা পল, মানুষ ভেবেই নিচ্ছেন যে অগ্নিমিত্রা পলের তো একটা ফেস, এবং ওই সময় থেকে শুধু ওই সময় এবার আসানসোলে জিতেছেন বলে নয়, যে পরিমাণ পরিশ্রম তাকে করতে দেখা গেছে, অ্যাসেম্বলিতে তাকে যে পরিমাণ অ্যাক্টিভ থাকতে দেখা গেছে, যতটা ভালো কথা বলতে পারেন, ঠিক আছে, এই সব কিছু নিয়ে একটা এক্সপেকটেশন থাকে, তো তার নামও ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবেই কিছু নাম ঘুরে বেড়াচ্ছে, প্রমিনেন্ট কিছু ফেস ডেফিনেটলি মন্ত্রিসভায় দেখা যাবে। তার সঙ্গে কি হবে, রিজিনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, সেটাই একটা সমানুপাতিক একটা। তুমি বলো যে আজকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বিজেপি সুইপ করেছে, ঝাড়ু মেরে সাফ। তো এই যে অনগ্রসর জনজাতি এলাকা, সেখানে একটা প্রমিনেন্ট ফেসকে বিজেপিকে দায়িত্ব দিয়ে দিতে হবে। বিজেপি, আমি নিজে ভূপেন্দ্র যাদবের সাথে কথা বলেছিলাম, উনি যে কাস্ট ফ্যাক্টরের কথা বলছিলেন, যে শিডিউল তপশিলি জাতিদের মধ্যে সবচেয়ে বড় তপশিলি জাতি হচ্ছে রাজবংশী, তারপরে হচ্ছে মতুয়া, তারপরে হচ্ছে যে আরো দুটো গ্রুপ আছে, নমশূদ্র এবং পৌণ্ড ক্ষত্রিয়। তো এই যে তপশিলি জাতি, তার মধ্যে থেকে একটা রিপ্রেজেন্টেশন থাকবে। তাহলে নাম্বার 1 যদি রাজবংশী হয়, তাহলে রাজবংশী এলাকা থেকে কোনো একটা রিপ্রেজেন্টেশন দরকার। নাম্বার 2 যদি মতুয়া হয়, তাহলে ওই রিজিয়ন থেকে কারো একটা রিপ্রেজেন্টেশন দরকার, ঠিক আছে। তুমি দেখো, এই কথাটা মাথায় রেখেই তো শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হয়েছিল, এই কথাটা মাথায় রেখেই তো নিশীথ প্রামাণিককে মন্ত্রী করা হয়েছে। এবং দেখো তুমি রিজিনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মতুয়া ভোট তো সেই অর্থে ভাঙেও নি। আমি তোমাকে ভোটের আগে বলেছিলে আমাকে, হ্যাঁ, ভোটের আগে তুমি বলেছিলে, অনেকে বলেছে এসআইআর ফ্যাক্টর হিসেবে একটা মতুয়া জায়গায়, মতুয়া বেল্টে মানুষ একটা সময় ভোট দিতে পারতেন না, তারপরে হাইপার পোলারাইজেশন। ফলে আমি বলছিলাম যে ওখানে এসআইআর ফ্যাক্টর হবে না, পরিবারের দুজনের নাম বাদ গেলেও যে দুজনের নাম থাকবে তারা ভোট দেবেন বিজেপিকে। ফলে মতুয়া একটা রিপ্রেজেন্টেশন ওখান থেকে থাকবে, মন্ত্রিসভায় থাকবে। এবারে হচ্ছে ধরো দক্ষিণবঙ্গ, ধরো হাওড়া বিজেপির জন্য একটা অভেদ্য জায়গা ছিল। আজকে তো হাওড়া থেকে কাউকে মন্ত্রী করতে হবে, 7টা না 9টা সিট পেয়েছে, 7টাই মনে সিট পেয়েছে নাকি? হুগলিতে বিজেপি 13খানা আসনে জিতেছে, তাহলে হুগলিতে একটা রিপ্রেজেন্টেশন হুগলি থেকে থাকবে, অবশ্যই থাকবে। নদিয়া গত বড় ভালো দিয়েছিল, এবারও মজার ব্যাপার হচ্ছে যে আমি টাইটেলটা ভুলে গেছি, মানে এত সবারই তো নতুন নাম। বিধাননগরে এবার যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি চিকিৎসক শারদদত্ত মুখার্জি নামটুকুনি আমার মনে আছে, আমি মার্জনা চেয়ে নিচ্ছি বড় জোরে, যে পুরো নামটাও মনে নেই, কিন্তু তিনি চিকিৎসক। তাকে আমার প্রথমবার তিনি আমার চোখে পড়েছিলেন যখন মাছ নিয়ে ঘুরছিলেন, ঠিক আছে। আবার যিনি চণ্ডীপুরে প্রার্থী হয়েছেন মেদিনীপুরের, তিনিও চিকিৎসক। তো সবাই ধরেই নিচ্ছে যখন ডাক্তার ক্যান্ডিডেট হয়েছে তাহলে এদের মধ্যে থেকে স্বাস্থ্যমন্ত্রী হবে, এই স্পেকুলেশন অর্থহীন। আবার ধরে নিচ্ছেন যে অশোক দিন্দা, যে প্রাক্তন, তার মানে অশোক দিন্দা যুব এবং অনেকে ধরছেন রুদ্রনীল ঘোষ এতদিন বাদে ফিরে এসে হয়তো কালচার কিছু সংস্কৃতি, মানে তথ্য এবং সংস্কৃতি, ঠিক আছে। জগন্নাথ চট্টোপাধ্যায়, জগন্নাথ আমার সহকর্মী ছিলেন, এবং জগন্নাথও পার্টিতে যথেষ্ট গুরুত্ব পেয়েছেন। একটা সময় জগন্নাথ পার্টিতে সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে জগন্নাথ বীরভূমে গত ভোটেই লড়েছিলেন 2001 সালে, এবার বিপুল মার্জিনে জিতেছেন, সময়টা কাজ মানে থেকে গেছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। এবার হচ্ছে জগন্নাথ যতটা দেখেছে, জগন্নাথ যতটা স্টেটক্রাফট দেখেছে, কারণ জগন্নাথ নবান্ন কভার করত,
জগন্নাথ আইএএস অফিসারদের সাথে তার বন্ধুত্ব ছিল, আইপিএস অফিসারদের সাথে তার একটা সম্পর্ক ছিল। জগন্নাথ জানে যে ফাইল কিভাবে মুভ করে, কোন ফাইল কিভাবে দেখা হয়, ঠিক আছে, সরকার কিভাবে সিদ্ধান্ত নেয়, রাজ্য মন্ত্রিসভার কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে জগন্নাথের যে প্রত্যক্ষ দর্শন, এইটা তো অনেকের নেই। তার ফলে জগন্নাথকে একটা দাবিদার তো বটেই, হ্যাঁ মানে আমি তো মনে করি তার কারণ হচ্ছে যে অতটা কাছ থেকে কে দেখেছে। বিজেপি সেই সুযোগটা তো নিশ্চয়ই নেবে, জানি না, সেটা তো বিজেপির সিদ্ধান্ত। এরকম ভাবে দেখো, এইরকম ভাবে একটা লিমিটেড নাম্বার অফ পিপলকে নিয়ে ক্যাবিনেট তৈরি হবে, বড় বহর এখনই হবে না। আমি এবার একটা প্রশ্নে আসি, যখন মন্ত্রিসভা গঠন হলো, আমরা কিছুটা আলোচনা করলাম কি হতে পারে না হতে পারে, কি প্রতিনিধিত্ব। আমার মনে পড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা গঠনের পর 2011-এর প্রথম সিদ্ধান্ত ছিল সিঙ্গুর নিয়ে। বিজেপি এই নতুন মন্ত্রিসভা কি তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারে? আমি সেটা জনমোহিনী হতে হবে বলছি না, কিন্তু কোথাও একটা মানুষের কাছে বার্তাও পৌঁছাবে যে আমরা ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্ত হলো এটা, এরকম কিছু তোমার মনে হয়, কিছু মনে পড়ে? আমি তো মনে করি না যে কোনো নিজের রিয়াকশন হবে, কারণ দেখো সোমবার দিন ফল প্রকাশ হয়েছে, তার আগে ভোটের পর মানে 29 তারিখ পর আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক আমলা, প্রাক্তন আমলার সাথে কথাবার্তা বলেছি। একটা জিনিস, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাসে ফাইলে সই করা বন্ধ করে দিয়েছে। মানে মানে এমন নয় মানে তার ইচ্ছা করছে না, মানে তাকে ফাইল নাকি দেওয়া হচ্ছে, অভিযোগ। আমি তো অভিযোগই পাবো একটা, যেভাবে আমরা খবর পাই। এবং গৌতম সান্যাল সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ তার কাছেই সব ফাইল যেত, তিনি ফাইল এগিয়ে দিতেন। তো কত কাজ পেন্ডিং, কি যে মানে ওই যে হ্যাঁ, কিছুটা খবর ডেফিনেটলি বিজেপি পার্টির কাছেও আছে। জগন্নাথের যেটা কথা বলছিলাম, জগন্নাথ ভালো সাংবাদিক ছিলেন, তো জগন্নাথের কাছে কি খবর যায় না? একটা নেটওয়ার্ক তো নিশ্চয়ই, ঠিক আছে, বা আরো কয়েকজনের কাছে কি খবর যায় না? তো একটা জানে কিছু, কিন্তু সামনে দেখা আগে যে কি অবস্থা, সেই জন্য তো দেখো নবান্ন ঘিরে রেখে ফাইল মুভমেন্ট বন্ধ রেখা হচ্ছে সেদিনই বিকেল থেকে। এইটা করার পরে দেখো অমিত শাহ নিজেই ঘোষণা করে গেছেন 45 দিনের মধ্যে 7 পে কমিশন অ্যানাউন্স করা হবে। তো 7 পে কমিশন অ্যানাউন্স করবেন। এবার সিঙ্গুরটা তড়িঘড়ি করে বিজেপি কিছু অ্যানাউন্স করবে কিনা সেটা ইয়েট টু বি সিন। দেখো সিঙ্গুরে অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়া হয়েছে, আবার ইচ্ছুক চাষিরা তারা আবার কম্পেনসেশন পেয়েছেন, আবার তাদেরও জমি ফেরত দেওয়া হয়েছে। ওটা একটা ভজঘট অবস্থা রয়েছে এখন। আমি বলতে চাইছি সিঙ্গুরের ধাঁচে এমন কোনো কিছু, বা সিঙ্গুরেই হতে পারে, কারণ সিঙ্গুরে কি হয়েছে যে জমির ক্যারেক্টারটা নষ্ট হয়ে গেছে। সিঙ্গুরে মূল কথা কি ছিল? সিঙ্গুরে মূল কথা ছিল যে জমি উর্বর, 3 ফসলি নাকি 2 ফসলি বা 3 ফসলি, 3 ফসলি বললো। তো সেই উর্বর জমি, চাষের জমি কেন শিল্পের জন্য নেওয়া হবে? এটাই তো ছিল শিল্প আর কৃষি, যেখান থেকে মানে। তো সেইখানে তো জমিটা তো ওই একবার টাটার কারখানা করার পরে তুমি দেখো যে ওখানে আর চাষযোগ্য নয়। ঠিক আছে, অধীর চৌধুরী বলেন যে কারখানা তুলে দিয়ে পালং চাষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো নোটে শাক বলছি, কারখানা তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে নোটে শাক চাষ করছে। তো ঘটনা হচ্ছে যে ওখানে একটা কোনো বেসরকারি বিনিয়োগই আনতে হবে। সেটা কি আনা হবে, কে বিনিয়োগ করতে চাইবেন, কম্পেনসেশন দিতে হবে। আবার সিঙ্গুরের যাদের জমি ছিল তাদের তো মানে কপাল, মানে যে কপালের নাম গোপাল, কারণ হচ্ছে যে জমি তো তারা ফেরত পেয়েছে। এই জমি যদি শিল্পের জন্য অধিগ্রহণ করতে হয় তবে আবার তাদের দাম দিতে হবে। তবে এখন আর আগের মতো দাম পাবেন না, তার কারণ হচ্ছে যে জমির সেই উর্বরতা নেই। ঠিক আছে, তো এটা টাইম কনজিউমিং ব্যাপার হবে। তবে হ্যাঁ, একটা মাইলস্টোন বিজেপি, কারণ সিঙ্গুর মানেই পশ্চিমবঙ্গের মানুষের কাছে হতাশার একটা ছবি, কোথাও একটা হতাশার মিনার। যেরকম ভাবে সুজিত বোস একটা ওখানে দাঁড় করিয়ে রেখেছেন বিগ বেন, তো সিঙ্গুরও একটা পশ্চিমবঙ্গের শিল্পায়ন না হওয়ার একটা বিগ বেন হয়ে আছে। তো ওই বিগ বেনটাকে তো ভাঙতে হবে, ভেঙে একটা নতুন বিগ বেন বানাতে হবে, যেটা ইন্ডিকেট করবে পশ্চিমবঙ্গে নতুন একটা হোপ। দেখো হোপটাই তো প্রবলেম, এবং হোপটা প্রবলেম, এটা আমি পরে কোনো একদিন বলবো। আজকে এই মন্ত্রিসভার ব্যাপারটা নিয়ে তোমাকে আমি ডিটেইল করাবো না, বলো না। আরেকটা আমি শেষের দিকেই চলে এসেছি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, মন্ত্রিসভা গঠন পর একটা বড় প্রশ্ন সবারই, বাংলার মানুষের মধ্যে এটা আমি শুনেছি, যেখানে রাস্তাঘাটে হোক বা আলোচনা, এই এতগুলো সামাজিক প্রকল্প এগুলো কন্টিনিউ করা হবে কিনা, এগুলোর কি ভবিষ্যৎ, কন্টিনিউ করা হবে না কিছু বন্ধ করা হবে? কেউ নতুন আশা করছেন, কেউ আশঙ্কা করছেন।
তোমার কি মনে হয় কি হতে পারে এটা? মানে দেখো, বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রেক্ষাপট আছে বলে আমার মনে হয়, মানে একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতির কথা আমি প্রথমে আসছি যে তোমার যে অনিশ্চয়তা নিয়ে যে প্রশ্নটা করছো, যখন আজকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বিজেপির সংকল্পপত্রে ঘোষণা করছেন যে 1,500 টাকাটা 3,000 টাকা হবে, বা ওর হয়তো উনি বলেনি, উনি বলেছেন যে মাসে মাসে মহিলারা 3,000 টাকা করে পাবেন। তো এবং প্রকল্পের কোনো নামও দেননি, ইচ্ছা করেই দেননি, যাতে করে তৃণমূল এই প্রচার না করতে পারে যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। যদি বিজেপি ধরো নাম দিত, সত্যি সংকল্পপত্রে লিখতো অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডারটা তো আগে একটা সময় বিজেপি বলতো, কিন্তু সংকল্পপত্রে কোনো ভান্ডারের নাম নেই। যদি যেই অন্নপূর্ণা ভান্ডার বলতো, বিজেপি আশঙ্কা ছিল তখনই তৃণমূল বলবে ও তার মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এই ইয়েতে ফাঁদে পড়েনি বিজেপি, কিন্তু উনি বলে যে 3,000 টাকা দেবেন তাহলে, এবং যুবসাথীদের মানে যুবসাথী মমতা বন্দ্যোপাধ্যায় যে মতো প্রজেক্ট সেখানেও দেবেন, ওটাও 3,000 বোধহয় সম্ভব, 3,000। এই 6,000 টাকা মানে ধরো তোমার মাসে যদি তোমার প্রায় 2 কোটি যদি লক্ষ্মীর ভান্ডার উপভোক্তায় লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে হয়, মানে মাসেই 6,000 কোটি টাকা, দ্বিগুণ হয়ে যাবে। প্রায় 50 লাখ হচ্ছে তোমার ওই ইউথ যে ভাতা আর কি, অ্যালায়েন্স, সেটা 50 লাখ মানে হচ্ছে প্রায় ওখানে মাসে কত কোটি টাকা, 1500 কোটি টাকার মতো, বিপুল একটা অঙ্ক, ঠিক আছে। তার মানে মাসে 7,500 কোটি টাকা। এর সঙ্গে আরো রয়েছে অনেক প্রকল্প রয়েছে। মাসে 7,500 কোটি টাকা মানে বছরে কত হাজার কোটি টাকা? 90,000 কোটি টাকা, তাই তো? যদি আমি একটু কাঁচা 100 কাছাকাছি, 90,000 কোটি টাকা, তাহলে পশ্চিমবঙ্গে এই দিতে বড়টা বেড়ে যাচ্ছে। আমার একটা কথা আমার মনে হচ্ছে, কেউ বিজেপির এটা বলেনি, আর আমি বলছি যে এটাকেও সত্যি বলে না ধরতে, তার কারণ এটা আমার মত, একান্তই ব্যক্তিগতভাবে আমার মত, এবং কারোর সাথে না কথা বলেই আমার মত। সেটা হচ্ছে যে এবার বাজেটে আমি দেখেছি যে অর্থনৈতিক সমীক্ষায় স্পষ্ট করে বলা হয়েছে যে এই যে রাজ্যে রাজ্যে যে প্রজেক্টগুলো চলছে, এগুলোর রেভিনিউ লিকেজ, রাজস্ব ক্ষতি, এই যে ক্ষয়রাতি করা হচ্ছে, এটাতে একটা রিলিফ হতে পারে মানুষের সামান্য, কিন্তু এটাতে লং টার্ম কোনো বেনিফিট নেই। লার্জার সোসাইটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে না, বা এটা নেই, এটা এই রেভিনিউ লিকেজটা ঠেকানো দরকার। এইটাই যদি আস্তে 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 বারবার প্রতি বছর ইকোনমিক সার্ভেতে বলা হয়, এবং একটা যদি ওপিনিয়ন তৈরি হয়, ঠিক আছে, তাহলে কে বলতে পারে 3 বছর পর যে গোটা ভারতবর্ষ জুড়ে সব ক্ষয়রাতি প্রকল্প বন্ধ হয়ে যাবে? শুধু একটা স্টেটে না, বন্ধ হলে সব কটা স্টেটে, কারণ বিজেপিতে সুবিধা আছে। কিরকম? সারা ভারতবর্ষে এখন তুমি দেখো না যে সাউথে কটা স্টেট, তুমি দেখো না ইস্টার্ন রিজিয়নে মেজর স্টেট বিহার, উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ, চারটি থাকে। ওদিকে ত্রিপুরা ধরো, ওদিকে মহারাষ্ট্র, গুজরাট, শুধু কর্ণাটক তেলেঙ্গানায় নেই, আর নিচের দিকে তামিলনাড়ু, কেরল, ঠিক আছে। তো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, ঠিক আছে, সবই তো। ফলে যদি একটা কালেকটিভ ডিসিশন না হয় যে গোটা দেশেই এই ক্ষয়রাতি প্রকল্পগুলো বন্ধ হলো, এবং তুমি দেখো না যদি আজকে 90,000 কোটি টাকার প্রজেক্ট বন্ধ করে পশ্চিমবঙ্গে তার অর্ধেক টাকায়, বছরে তার অর্ধেকটা 45,000 কোটি টাকায় যদি ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়, রাইট, বিপুল কাজ হয়, বিপুল 45,000 কোটি টাকা খরচা করা মানে বুঝতে পারছো, এমপ্লয়মেন্ট উঠে আসবে সেখান থেকে। একটা 45,000 কোটি টাকা যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে খরচা হয়, তাহলে পশ্চিমবঙ্গে মানুষ কাজ পাবে, বিপুল কাজ পাবে। যে প্রশ্নটা এবার বারবার উঠেছে, এবং রাজ্যের ইকোনমিতেই ওই টাকাটা ঘুরবে একদম। তো ফলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার ধারণা যে দেয়ার উইল বি আ টাইম, 2 বছর হোক 3 বছর হোক, প্যান ইন্ডিয়া বন্ধ হয়ে যাবে, আমার একটা ধারণা। এর কাউন্টার একটা থিওরি এখন বাজারে ঘুরছে, যেটা নরওয়েতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোকে ফলো করছে। তাতে বলছে যে দেখো, যখন এআই এসে গেছে, এআই দিয়ে তুমি 4 জনের কাজ 1 জনে করে ফেলছো, তার ফলে তোমার খরচা কমে যাচ্ছে, রেভিনিউ বেড়ে যাচ্ছে, তার ফলে তুমি মানুষকে আরো বেশি ভাতা দাও। আচ্ছা, আগে রাহুল গান্ধী যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ইউনিভার্সাল মিনিমাম একটা গ্যারান্টি, ন্যায় নাম দিয়েছে, ঠিক আছে, একটা ন্যূনতম টাকা মাসে 7,000 টাকা করে, 7 বা 6,000 টাকা করে দেওয়ার কথা বলেছিলেন। 2014 সালে ম্যানিফেস্টো কংগ্রেসের ছিল।
কিন্তু এখন যে থিওরিটা আসছে সেটা হচ্ছে মিনিমাম পে নয়, ম্যাক্সিমাম পে। কারণ তোমার সরকারের রাজস্ব আদায় বেশি হচ্ছে, তুমি অটোমেটেড করে ফেলছো, এআই দিয়ে অনেক কাজ করে ফেলছো, এবং তোমার 4-5 জনের অথচ রেভিনিউ কালেকশনটা তোমার ভালো হচ্ছে। তুমি সরকার কি পকেটে টাকা নিয়ে ঘুরবে নাকি? সরকার পকেটে মানি ব্যাগ নিয়ে, এত মোটা মানি ব্যাগ নিয়ে সরকার ঘুরবে নাকি? সরকার তো মানুষকে দেবে, সোশ্যাল সেফটি বাড়াবে। এমনিতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে সোশ্যাল সেফটি মারাত্মক, ট্যাক্সও হেভি, ট্যাক্সও বিপুল, আবার সোশ্যাল সেফটি নেটও খুবই থিওরি একটা। যাই হোক, ওইসব আবার যাবো না, আবার আমরা অন্য দিকে চলে যাচ্ছি। না, আপাতত তোমার পশ্চিমবঙ্গে ফিরে আসা মানে দেখো এখন এটাই চর্চার জায়গা যে নতুন মন্ত্রিসভা বা নতুন মুখ্যমন্ত্রী, এটা এই জায়গা থেকে তোমার কাছে একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আমি নাম বলি, তাহলে চুম্বকে আমরা একটা জায়গায় শেষ করি। সেটা হচ্ছে যে ওই ফার্স্ট এবং ইকুয়াল, কিন্তু যিনি সবার থেকে একটু সমান পদাধিকারী সমান থাকলেও অনেকটা এগিয়ে গেছেন, ঠিক আছে, এবং পপুলার চয়েস অ্যাওয়ার্ড, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে মন্ত্রিসভার বহর খুব বড় হবে না প্রথমে, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, স্বরূপটা যা মন্ত্রিসভার এটা ছোট হবে, বরঞ্চ রাদার গভর্নমেন্ট চাইবে অনেক বেশি দক্ষ অফিসারকে গুরুত্ব দেওয়া এবং বাইরে থেকে টেকনোক্র্যাটকে নিয়ে এসে সরকারি প্রজেক্টগুলোকে ভাবা বা আগামী দিনের জিনিস ভাবা। থার্ড হচ্ছে রিজনাল রিপ্রেজেন্টেশন, যেখানে যেখানে বিজেপি গ্রোথ হয়েছে সেখানে একটা রিপ্রেজেন্টেশন দেওয়া, সেটা পলিটিক্যাল পারপাসে। ফোর্থ হচ্ছে যে কাস্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইটাতে সমান প্রতিনিধিত্ব, এই চারটে স্তম্ভের উপর দাঁড়িয়েই বিজেপির এবার মন্ত্রিসভা তৈরি করা হবে। দর্শকরা শুনলেন যে মন্ত্রিসভার একটা ধারণা, অনেকে খুব হতাশ হবে কারণ আমরা কোনো নাম বলিনি, কিন্তু নাম তো ফেসবুকে ঘুরছে, কিন্তু বুদ্ধিমান দর্শক অনুমান করে নিতে পারবেন এই আলোচনা থেকে যে কারা আসতে পারেন, মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে, কোন নামটাই একমাত্র নাম হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এর বেশি আমি কিছু স্পষ্ট করতে চাইছি না। তবে সবকিছুর জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত, এবং শনিবার না, শুক্রবারই জানা যাবে। শুক্রবার বিজেপি পরিষদীয় দলের বৈঠক হবে, আগামীকাল। পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হবে, এবং শনিবার দিন তারা শপথ দেবেন। মানে কালকের দিনটা, কাল তো বৃহস্পতিবার, কাল বৃহস্পতিবার, পরশু দিন শুক্রবার দিনই মোটামুটি ভাবে জেনে যাবেন আপনারাও, আমরাও জানবো যে কেউ নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ মন্ত্রিসভার বহর কি হতে পারে, মন্ত্রিসভার সমান প্রতিনিধিত্ব কিরকম থাকতে পারে, মানে ক্যারেক্টার কিরকম হবে এবারের মন্ত্রিসভার, অগোছালো না হয়ে অনেকটা গোছানো এবং তার কিছু অবজেক্টিভস থাকবে। সবটা আমরা কিছুটা আলোচনা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং শুক্রবার পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। আমরা আপাতত এখানেই শেষ করছি আলোচনা, আবারও ফিরবো কোনো না কোনো ইস্যু নিয়ে। আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন দ্য ওয়াল।